আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়াবো, সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। পরিসংখ্যানে যে কয়টা চিত্র আছে এর মধ্যে গণসংখ্যা বহুভুজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিত্র। তো স্ট্যাটিস্টিকের যে কোনো চিত্র অঙ্কনের সময় আমরা শুরুতে দুটো বিষয় দেখে নিব। প্রথমত হচ্ছে প্রদত্ত তথ্যে যে শ্রেণীটা দেওয়া থাকবে, শ্রেণীটা কি অন্তর্ভুক্ত পদ্ধতিতে না বহির্ভূত পদ্ধতিতে দেওয়া আছে, ওটা আমরা একটু দেখে নিব। খুবই জরুরি এই বিষয়টা দেখে নেব। দুইটা বিষয় দেখে নিব। নাম্বার ওয়ান, শ্রেণীটা কি অন্তর্ভুক্ত না বহির্ভূত। আর অন্তর্ভুক্ত বহির্ভূত বিষয়টা তোমরা জানো, যেমন ধরো 0 থেকে 5, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19। যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণী উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণী উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলে। যেমন এখানে 5, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 5। এখানে উপরের শ্রেণীর উচ্চ সীমা 10, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 10। মিল আছে, বুঝছো? উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হবে। যদি এমনটা হয় তাহলে পদ্ধতি হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আর যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় না তাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। যেমন দেখো 0 থেকে 4, আর এখানে হচ্ছে 4, এখানে আবার 5 থেকে শুরু, অর্থাৎ উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা নয়। তুমি দেখো এখানে 4 কিন্তু এটা শুরু হয়েছে 5 থেকে, আবার উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা নয়, এখানে 9 আছে, শুরু হয়েছে 10 থেকে। এটা হচ্ছে বহির্ভূত অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি, আর এই হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আমার প্রথম কাজ দেখে নিব শ্রেণী পদ্ধতি কোনটা দেওয়া আছে, অন্তর্ভুক্ত না বহির্ভূত। যদি অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। আমি কথাটা আবার বলি, প্রদত্ত পাঠ্যে যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে, অর্থাৎ এমনটা যদি থাকে, তাহলে অবশ্যই তোমাকে শ্রেণীর সীমানা বের করে নিতে হবে বা প্রকৃত শ্রেণীটা বের করে নিতে হবে। তো আমাদের এই তথ্যে তুমি দেখো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, অর্থাৎ এখানে হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। যেমন উপরের শ্রেণীর উচ্চ সীমা 60, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 60, মিলে গেছে। এটা হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। তার মানে হচ্ছে আমাদের শ্রেণীর সীমানা লাগতেছে না। আমরা একটু 2 নম্বরে যাব। দ্বিতীয় কথা হচ্ছে শ্রেণী পদ্ধতি যেটা অন্তর্ভুক্ত না বহির্ভূত, এটা দেখার পরে আমি দেখবো শ্রেণী ব্যবধানটা কেমন আছে, সব জায়গায় কি একই রকম না কম বেশি আছে। যদি কম বেশি থাকে এটা বলা হবে অসমান শ্রেণী বিশিষ্ট, আর যদি সব জায়গায় সমান থাকে তাহলে সমান শ্রেণী বিশিষ্ট। যদি অসমান হয় তাহলে অবশ্যই অবশ্যই সকল চিত্রের স্ট্যাটিস্টিকের গণসংখ্যার ঘনত্ব বের করে নিতে হবে। যদি অসমান হয় তাহলে গণসংখ্যার ঘনত্ব বের করে নিতে হবে। এখন তুমি কি অঙ্কন করতেছো? আয়ত লেখো, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা, অজীব রেখা, যাই অঙ্ক না কেন, অঙ্কন করো না কেন, তোমাকে অবশ্যই অবশ্যই গণসংখ্যার ঘনত্ব বের করে নিতে হবে। তাহলে আমরা দেখি এখানে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 10। তারপরে সমান শ্রেণী বিশিষ্ট, তাহলে গণসংখ্যার ঘনত্ব লাগতেছে না। যদি অসমান হইতো, সব জায়গায় 10, এখানে 5, সব জায়গায় 10, এখানে 20, বা যে কোনো একটা ন্যূনতম একটা যদি অসমান হয় তাহলে আমরা এটাকে অসমান বলে থাকি। ওই ক্ষেত্রে গণসংখ্যার ঘনত্বটা লাগে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি, তার মানে শ্রেণী সীমানা লাগতেছে না। দ্বিতীয়ত হচ্ছে শ্রেণী ব্যবধান সমান, তার মানে গণসংখ্যার ঘনত্ব লাগতেছে না। অর্থাৎ যে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকেই আমি সমাধান করতে পারি। ওকে, সমাধান। শুধু লিখে নিব যে প্রদত্ত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। প্রদত্ত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। হ্যাঁ, এখন আরেকটা কথা আমাকে বলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে অনেক বই তুমি দেখবা যে শ্রেণীর মধ্যবিন্দুটা বের করে নিয়েছে। অর্থাৎ গণসংখ্যা বহুভুজ হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। তো অনেকেই আলাদা করে একটা সারণী তৈরি করে এখানে শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেয়। নো নিড, কোনো দরকার নেই। তুমি গ্রাফ পেপারে যে শ্রেণীটা নিবা ওই শ্রেণীর মধ্যবিন্দু গ্রাফ পেপারে চিহ্নিত করে দিবা। এর জন্য আলাদা করে সারণী করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে নিব।
তোমরা তো গ্রাফ পেপার বিষয়টা সবাই জানো যে এরকম বড় বড় গড় থাকে, বড় বড় গড়ের ভিতরে ছোট ছোট 5টা গড় থাকে, তাই না? ছোট এক গড় সমান হচ্ছে বড় 5 গড়, ছোট এক গড় সমান হচ্ছে বড় 5 গড়, ছোট এক গড় সমান বড় 5 গড়। তাহলে এখানে যদি 5 থাকে, বড় এক গড়ের মান 5 থাকে, ছোট এক গড়ের মান হচ্ছে 1। কারণ আমি যাই বসাবো এখানে বড় এক গড় সমান, তাকে শুধু 5 দিয়ে ভাগ করে দিব, যা আসে 1। যদি আমি এখানে বড় এক গড়ের মান 50 হয়, তাহলে ছোট এক গড়ের মান কত হবে? 10 হবে। যদি 500 হয় তাহলে 100 হবে। যদি তোমার এখানে 10 হয়, তাহলে 10কে যদি তুই 5 দিয়ে ভাগ করো তাহলে 2 হবে। বুঝছো? এই হচ্ছে বিষয়টা। তার মানে বড় এক গড়ের তুমি যা ধরবা, এটাকে ছোট ছোট গড়ের মান বের করতে গেলে বড় এক গড়ের মানকে তুমি 5 দিয়ে ভাগ করে দিবা। ওকে। আর স্ট্যাটিস্টিকের সকল চিত্রে শ্রেণী এবং সময় বা বছর, শ্রেণী সময় বা বছর থাকে ভূমি অক্ষে, শ্রেণী সীমানা সময় বা বছর এগুলো থাকে ভূমি অক্ষে। আর গণসংখ্যা জাতীয় যা আছে, যেমন গণসংখ্যা, গণসংখ্যার ঘনত্ব, ক্রমজ গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা, শতকরা গণসংখ্যা এবং চলক বা চলক যেটা আয় ব্যয়, উৎপাদন, এগুলো থাকতে পারে। এগুলো সব থাকবে লম্ব অক্ষে। তাহলে আমাদের এক্ষেত্রে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি 50 থেকে 60। তাহলে এখানে হচ্ছে তোমার বড় এক গড় সমান নিলাম। হ্যাঁ, গ্রাফ পেপার বড় এক গড়, বড় এক গড়ের ভিতরে ছোট ছোট কয়টা গড় আছে? ছোট ছোট 5টা গড় আছে, দেখবে। হ্যাঁ, ঠিক আছে। 1 2 3 4 5। আমি বড় এক গড় সমান কত দিলাম? 50। ঠিক সমদূরত্বে 60, আবার ছোট 5 গড় সমান, মানে বড় এক গড়, বড় প্রতি বড় এক গড়ে করে ধরছি, অর্থাৎ বোল্ট করা যে দাগটা আছে ওই দাগে আমরা মানগুলো নিচ্ছি। 50 60, ঠিক সমদূরত্বে আবার 70। এখানে কিন্তু ছোট ছোট 5টা গড় আছে, খেয়াল রাখতে হবে। 80 90 100। ওকে। আর লম্ব অক্ষে সর্বোচ্চ মান আছে এখানে 30। তো সর্বোচ্চ 30 আছে। আমি যদি এই তো এখানে ছোট এক গড় মানে বড় এক গড় মানে যদি 1 ধরি তাহলে আমার 30টা গড় লাগবে। যদি আমি 2 ধরি তাহলে আমাকে 15টা গড় দিতে হবে, অনেক লম্বা হয়ে যাবে। এর চেয়ে ভালো আমরা 5 করে ধরে নিই, সবচেয়ে সুন্দর হবে 5 সমদূরত্বে। তাহলে এখানে কত হবে? 10, এখানে হবে তোমার 15, এখানে হবে 20, এখানে হবে 25, এখানে হবে 30। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যে এই 5 করে ধরছি, তার মানে প্রতি এক গড় সমান 1। এখানে আছে 1 2 3 4 5, ঠিক একইভাবে 6 7 8 9 10 এরকম। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে খেয়াল করো, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, বাট এখানে 50 দেখাচ্ছে। এখানে দুটো টান দিয়ে দিবা, এটাকে আমরা জিগজ্যাগ বলে থাকি। হ্যাঁ, ওই যে এরকম অসমতা দূর করতে এটা ব্যবহৃত হয়। তো লম্ব অক্ষে আমরা কি নিছি? গণসংখ্যা। তো আমরা কি লিখে নিতে পারি? গণসংখ্যা ফ্রিকোয়েন্সি এফ। আর ভূমি অক্ষে যেটা রাখছি সেটা হচ্ছে শ্রেণী, ভূমি অক্ষে শ্রেণী বা সি, বা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিও আমরা ইচ্ছা করলে ছি দিতে পারি। এই অঙ্কটা আসছে তোমার এনইউ 2019 সালে। এনইউ 2019 সালে লিখে নিতে পারি, এনইউ 2019 সালে। ওকে। এবার গণসংখ্যা বহুভুজ যদি কাকে বলে, সংজ্ঞা কখনো আসে গণসংখ্যা বহুভুজ কাকে বলে, তুমি একদম সুন্দর করে লিখে দিবা। শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে গণসংখ্যার বহুভুজ বলে। শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60। তার মধ্যবিন্দু এখানে হচ্ছে আড়াই ঘর আছে, দেখবা 5টা ঘর আছে তো ছোট, তো 2 ঘরে পরে ঘরে অর্ধেক হচ্ছে মধ্যবিন্দু, 2 ঘরে পরে ঘরে অর্ধেক হচ্ছে কি মধ্যবিন্দু। ঠিক এদিক থেকেও 2 ঘরের পরে ঘরে যে অর্ধেকটা আছে সেটা কি মধ্যবিন্দু। 50 আর 60, মাঝখানে হচ্ছে 55। এই মধ্যবিন্দুর বিপরীতে তুমি মানটা দেখাবে কত? 5 দেখালাম, 5 মধ্যবিন্দুর বিপরীতে আমি 5 দেখালাম। এরপর হচ্ছে 15। ঠিক 60 থেকে 70 এই মধ্যবিন্দুর বিপরীতে তুমি দেখাবা কত? 15। 60 থেকে 70 মাঝখানের বিপরীতে তুমি 15তে যাবা, তুমি 15তে যাবা, ব্যাস। এরপরে 70 থেকে 80 এর মধ্যবিন্দুর বিপরীতে তুমি 30-এ যাবা। 70 থেকে 80 মধ্যবিন্দুর বিপরীতে কোথায় যাবা? 30-এ। তারপর 80 থেকে 90 মধ্যবিন্দুর বিপরীতে তুমি 14তে যাবা। 14 হচ্ছে 15 নিচে 1 ঘর। 80 থেকে 90 15 নিচে 1 ঘর হচ্ছে 14, 15 নিচে 1 ঘর হচ্ছে 14। এরপরে 90 থেকে 100 হচ্ছে 10, 10 হচ্ছে 10 বরাবর, একদম 10 বরাবর যা বিন্দু দিবা। ঠিক আছে, 10 বরাবর যা বিন্দু দিবা। কি করলাম?
প্রথম 5টি টার্ম, তাহলে 50-এর সাথে মাঝখানে যে মানটা আছে এই মধ্যবিন্দুর বিপরীতে 5,000 একটা বিন্দু দিবা। 60 থেকে 70 হচ্ছে 15, ঠিক 60 থেকে 70 মাঝখানে আড়াই ঘরে তুমি 15 থেকে বিন্দু দিলা। এরপর 70 থেকে 80 হচ্ছে 30, একদম বরাবর 30,000 একটা বিন্দু দিবা। আবার 80 থেকে 90 হচ্ছে 14, 15 নিচে এক ঘরে একটা বিন্দু দিবা। 90 থেকে 100 হচ্ছে 10, আমি 10 একটা বিন্দু দিব, ব্যাস। এখন এই বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দু স্কেল ধরে ধরে, একদম স্কেল ধরে, গণসংখ্যা রেখা আর গণসংখ্যা বহুভুজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। গণসংখ্যা রেখা আর গণসংখ্যা বহুভুজের সামান্য একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আর গণসংখ্যা রেখা পদ্ধতি, অঙ্কন পদ্ধতি সেম, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে গণসংখ্যা রেখাটা অঙ্কন করা হয়। পার্থক্য হচ্ছে এক জায়গায়, গণসংখ্যা বহুভুজে রেখাগুলো অঙ্কন করব আমরা স্কেল ধরে ধরে, আর গণসংখ্যা রেখায় অঙ্কন করব মুক্ত হস্তে, স্কেল ছাড়া। যখন তুমি স্কেল ধরে অঙ্কন করবে তখন সেটা হয়ে যাবে গণসংখ্যা বহুভুজ, যখন স্কেল ধরে অঙ্কন করবে তখন সেটা হয়ে যাবে গণসংখ্যা বহুভুজ, আর যখন স্কেল ছাড়া মুক্ত হস্তে অঙ্কন করবো তখন সেটা হবে গণসংখ্যা রেখা। তাহলে আমি এই চিত্র অঙ্কন করবো কি ধরে, স্কেল ধরে ধরে, একদম এরকম এরকম স্কেল ধরে ধরে যখন অঙ্কন করবো, এরকম এই যে স্কেল ধরে যখন অঙ্কন করবো তখন সেটা হয়ে যাবে কি গণসংখ্যা বহুভুজ। ওকে, একদম স্কেল ধরে একবার কিন্তু, ঠিক আছে? এক বিন্দু থেকে আরেকটা বিন্দু ধারাবাহিকভাবে, এক বিন্দু থেকে আরেকটা বিন্দু ধারাবাহিকভাবে, একদম স্কেল ধরে ধরে, ঠিক আছে, একদম স্কেল ধরে ধরে। এবং নিয়ম হচ্ছে সর্বনিম্ন সংখ্যাতে তোমাকে লাগাই দিতে হবে। সর্বনিম্ন সংখ্যা আছে কত, 50, এই 50 এটা লাগাই দিবা, এবং সর্বোচ্চ সংখ্যাতে লাগাই দিতে হবে, সেটা কত আছে 100, একদম 100তে লাগাই দিবা, ঠিক আছে, একদম স্কেল ধরে ধরে। এটা হচ্ছে তোমার গণসংখ্যা বহুভুজ, অনেকটা পিরামিডের মতো, ঠিক আছে। এইভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, এবং খাতায় অঙ্কন করার পরে গ্রাফ পেপারটা স্টেপ প্ল্যান করব, অথবা সাদা কালার কস্টিপ মেরে দিব, মারার পরে ধরো এই খাতার মধ্যে এখানে গ্রাফ পেপার স্থাপন করলাম, এর নিচ থেকে ব্যাখ্যা দেওয়া শুরু করবে। গ্রাফ পেপার উঠায় কেউ আবার নিচে ব্যাখ্যা দিও না, গ্রাফ পেপার যতটুকু জায়গা দখল করছে এর নিচ থেকে ব্যাখ্যা দিবা। কি লিখবো, গ্রাফ স্ট্যাটিস্টিকে প্রতিটা চিত্রের ব্যাখ্যার ধাপ হচ্ছে 3টা। কয়টা? 3টা। প্রথম ধাপ, তুই কোন অক্ষে কত করে ধরছো, মানটা কত করে ধরছো। আমরা চিত্রে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর, এখন ছোট 5 ঘর ছক্কা, যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 10 একক, এই যে 50 থেকে 60, 60 থেকে 70, আমরা ছোট 5 ঘর সমান 10 ধরছি, কিন্তু ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 10 একক, এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 5 একক, লম্বকে 5 করে ধরা হয়েছে। ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 10 একক, এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 5 একক ধরা হলো। আমি আবার বলি, ছক্কা যে ভূমি অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 10 একক, এবং লম্ব অক্ষে প্রতি ছোট 5 ঘর সমান 5 একক ধরা হলো। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, তুমি কোন অক্ষে কি রাখছো, কি রাখছি, ভূমি অক্ষে শ্রেণী রাখছি, আর লম্ব অক্ষে গণসংখ্যা। আমরা লিখবো ভূমি অক্ষে শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যার মান নির্দেশ করা হলো। দ্বিতীয় ধাপ, তোমাকে ধাপ কিন্তু উল্লেখ রাখতে হবে না, মনে রাখার জন্য আমি এইভাবে বলতেছি, ভূমি অক্ষে শ্রেণী এবং লম্ব অক্ষে গণসংখ্যার মান নির্দেশ করা হলো। এই তো শেষ দিকে চলে আসছি। এখন লিখবো কি করছি আমরা, কিভাবে আঁকছি। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে তুমি কিন্তু নিম্ন বা উচ্চ এরকম নিশ্চয় না, অথবা শ্রেণী বারও নেওয়া নাই, কি নিশ্চয় শ্রেণীর মধ্যবিন্দু। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে, এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে যে রেখা অঙ্কন করা হয় তাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। অথবা এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এখন শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মান দেখিয়ে যে রেখা পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার ক্লাসের ব্যাপারে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।